বন্ধুরা, চলচ্চিত্র চর্চার এই পর্বে এবং আগামী আরও কয়েকটি পর্বে আমরা আলোচনা করব সোভিয়েত চলচ্চিত্রের বিভিন্ন অধ্যায় নিয়ে। তবে প্রথমেই আমরা আলোচনা করব রাশিয়ার প্রাচীন ইতিহাস, জার সাম্রাজ্যের বিভিন্ন অধ্যায় এবং 1917 সালে নভেম্বর বিপ্লবের পর রাশিয়ার বদলে যাওয়া রাজনীতি এবং চলচ্চিত্র শিল্পে তার প্রভাব নিয়ে। ইউরোপ এবং এশিয়ার সীমান্তে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। 1547 সাল থেকে 1917 সাল পর্যন্ত রাশিয়া ছিল জারের শাসনে। রাজধানী ছিল সেন্ট পিটার্সবুর্গ। 1547 থেকে 1584 অবধি প্রথম জার ছিলেন ইভান IV। তার আমলেই ব্যাপকভাবে বিস্তার ঘটেছিল রাশিয়ান সাম্রাজ্যের। তারপর কয়েকশো বছর ধরে রাশিয়ায় চলেছে জারের শাসন। জার ও তার সহযোগীদের ছিল বৈভবের জীবন, আর অন্যদিকে গরিব ভূমিহীন কৃষকদের জীবনে ছিল দারিদ্র্য, শোষণ এবং বঞ্চনার হাহাকার। 1861 সালে ক্রিমিয়ার যুদ্ধে পরাজয় ঘটল রাশিয়ার। দুর্বল হয়ে পড়া জার সরকার জমিদারদের বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহে ভয় পেয়ে ভূমিদাস প্রথার বিলোপ ঘটাল। কিন্তু তা সত্ত্বেও রাশিয়ায় চলতে থাকল কৃষকদের ওপর জমিদারদের অকথ্য অত্যাচার। ভূমিদাস প্রথার বিলোপের পর পুঁজির বিকাশের ফলে রাশিয়ায় গড়ে উঠতে থাকল অসংখ্য শিল্প। 25,000 কলকারখানায় প্রায় 20 লক্ষ সংগঠিত শ্রমিকের জন্ম হলো। আর এই শ্রমিকদের ওপর চলতে থাকল পুঁজিপতিদের শোষণ এবং অত্যাচার। 1870 সালে রাশিয়ায় প্রথম গঠিত হল রুশ শ্রমিক ইউনিয়ন। 1881 থেকে 85 সালের মধ্যে 48টি শ্রমিক ধর্মঘট সংগঠিত হল রাশিয়ায়। 1883 সালে প্রখ্যাত মার্ক্সীয় তাত্ত্বিক প্লেখানভের হাত ধরে গড়ে উঠল শ্রমিক মুক্তি সংঘ, যার উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রচার এবং শ্রমিকের মুক্তি। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সাহসী ছাত্রছাত্রীরা 1881 সালে জারের বিরুদ্ধে গড়ে তুললেন নারদনিক আন্দোলন। নারদ শব্দের অর্থ হল জনগণের কাছে। নারদনিকরা বিশ্বাস করতেন বিপ্লবে জনগণের কোনো ভূমিকাই নেই, কয়েকজন সাহসী যুবকই আনতে পারে মুক্তি। তাই তারা ব্যক্তিহত্যার পথ বেছে নিল। 1881 সালে জার দ্বিতীয় আলেকজান্ডার খুন হলেন নারদনিকদের হাতে। 1887 সালে জার তৃতীয় আলেকজান্ডারকে খুন করার চেষ্টার অভিযোগে ফাঁসি হল নারদনিক নেতা আলেকজান্ডার উলিয়ানভের, যিনি ছিলেন শ্রেষ্ঠ বিপ্লবী মহামতি লেনিনের দাদা। দাদার মৃত্যুর পর লেনিন উপলব্ধি করলেন নারদনিক আন্দোলনের সীমাবদ্ধতা। 1889 সালে তিনি গড়ে তোলেন মার্ক্সবাদী চক্র। 1891 সালে আইন পাশ করে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়লেন লেনিন। 1895 থেকেই শ্রমিক মহলে বাড়তে থাকল মার্ক্সবাদ এবং লেনিনের জনপ্রিয়তা। লেনিনের সক্রিয়তায় ভয় পেয়ে জার তাকে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠালেন। আর এই নিঃসঙ্গ জীবনেই গড়ে উঠল পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবীর রাজনৈতিক দূরদর্শিতা। 1905 সালের 9 জানুয়ারি রুশ জনগণ ফাদার গ্যাপানের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল করে জারের কাছে যেতে থাকে তাদের দাবি সনদ নিয়ে। কিন্তু বিনা প্ররোচনায় জারের পুলিশ অতর্কিতে গুলি চালিয়ে হত্যা করল নিরীহ রুশ জনগণকে। এই দিনটি
ইতিহাসের পাতায় ব্লাডি সানডে বলে কলঙ্কিত হয়ে থাকল। পরে অবশ্য জানা গেছিল ফাদার গ্যাপন জারেরই গুপ্তচর ছিলেন। এত বড় হত্যাকাণ্ড নাড়িয়ে দিল রাশিয়ার জনগণকে। 1914 সালে শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। লেনিন বললেন, ইম্পেরিয়ালিজম ইজ দ্য মরিবন্ড স্টেজ অফ ক্যাপিটালিজম। সাম্রাজ্যবাদীদের যুদ্ধের কালেই লেনিন ডাক দিলেন বিপ্লবের। ক্রমাগত বাড়তে লাগলো শ্রমিক কৃষক বিক্ষোভ, বাড়তে লাগলো ধর্মঘটের সংখ্যা। 1917 সালের 12ই মার্চ দ্বিতীয় বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সাক্ষী থাকল রাশিয়ার জনগণ, যার সাম্রাজ্যের উৎখাত ঘটল, যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করলেন। জারের পতনের পর তৈরি হলো অস্থায়ী সরকার। প্রিন্স লভভ হলেন সেই সামরিক বুর্জোয়া সরকারের প্রধান। গণতন্ত্রের একমাত্র প্রতিনিধি হিসেবে সেই সরকারে ছিলেন সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টির কেরেনেস্কি। এই সরকারের উপরেও ক্রমাগত বাড়তে লাগলো জনগণের ক্ষোভ। 16 থেকে 20 জুলাই নাবিক শ্রমিক সৈন্যদের সশস্ত্র বিপ্লবের সাক্ষী থাকল রাশিয়া। এই সময়কালকে ইতিহাস জুলাই সংকট নামেই মনে রেখেছে। লেনিন ফিনল্যান্ডে পালিয়ে গেলেন। সশস্ত্র বিদ্রোহের মুখে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লভভ। নতুন প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন কেরেনেস্কি। কেরেনেস্কি সরকারও জনগণের চাহিদা মেটাতে ব্যর্থ হল। বাড়তে লাগলো বেকারত্ব, দারিদ্র্য, বাড়তে লাগলো খাদ্যদ্রব্যের মূল্যও। কেরেনেস্কি এবং জেনারেল কর্নিলভ ক্রমেই সাম্রাজ্যবাদী পুঁজির বশংবদে পরিণত হলেন। এই পরিস্থিতিতে লেনিন গোপনে ফিনল্যান্ড থেকে ফিরে এলেন পেট্রোগ্রাডে। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। 1917 সালের 7ই নভেম্বর বলশেভিকরা আক্রমণ করল জারের উইন্টার প্যালেস। এই অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন স্বয়ং কমরেড লেনিন। জনগণ দখল করল উইন্টার প্যালেস।
কেরেনস্কি পালিয়ে গেলেন। আর পৃথিবী সাক্ষী থাকলো প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের। Рабоче-крестьянская революция, о необходимости которой все время говорили большевики, совершилась! জারের এবং কেরেনস্কির অপশাসনের মেঘ কেটে গিয়ে নতুন ভোরের সূর্যোদয়ের সাক্ষী থাকল গোটা রাশিয়ার জনগণ। বদলে যাওয়া এই রাজনৈতিক পরিস্থিতিতে বদলে গেল সোভিয়েত সংস্কৃতির অভিমুখ। মহামতি লেনিন সবথেকে বেশি গুরুত্ব দিলেন চলচ্চিত্র শিল্পকে। বললেন, অ্যামং অল আর্টস সিনেমা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। বিপ্লবের 3 দিনের মধ্যেই তৈরি হলো সোভিয়েত ফিল্ম কমিটি। নিজের স্ত্রী ক্রুপস্কায়াকে লেনিন দায়িত্ব দিলেন জনশিক্ষার প্রসারে সিনেমাকে ব্যবহার করার জন্য। নভেম্বর বিপ্লবের আগেই জারের আমলেই রুশ চলচ্চিত্রের আবির্ভাব ঘটেছিল 1896 সালে। জারের বিবাহ অনুষ্ঠান, রাজ্যাভিষেক এইসবই ছিল সিনেমার বিষয়। ফ্রান্সের চলচ্চিত্র কোম্পানিগুলোর হাতেই ছিল রাশিয়ার সিনেমা ব্যবসা। 1908 সালে আলেকজান্ডার দ্রানকভ নির্মাণ করলেন রাশিয়ার প্রথম ফিল্ম কোম্পানি। ওই বছরেই পাথে কোম্পানির পরিচালনায় পরিচালক মরিস মাত্রে নির্মাণ করলেন রাশিয়ার প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র কসাক্স অব দ্য ডন। দ্রানকভের পরিচালনায় নির্মিত হল রাশিয়ান বীর স্টেনকো রেজিনের জীবন নিয়ে চলচ্চিত্র।
এই ছবিটি হয়ে থাকলো রুশ জনগণের ওপর জারের অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। বিপ্লব পরবর্তী রাশিয়ার গৃহযুদ্ধকালে লেনিনের নির্দেশে সিনেমাটোগ্রাফার এডওয়ার্ড টিসে গৃহযুদ্ধে আক্রান্ত রাশিয়ার সর্বত্র ট্রেনে চষে বেরিয়ে সিনেমা দেখিয়ে মানুষকে সচেতন করতে থাকলেন। নির্মিত হলো অ্যাজিট ট্রেন। এই আন্দোলনের নাম দেয়া হলো অ্যাজিটেশনাল প্রোপাগ্যান্ডা। ডিয়ার ডেভিল, ফর দ্য রেড ব্যানার নামক দুটো অ্যাজিট ফিল্ম হয়ে থাকলো গৃহযুদ্ধের প্রামাণ্য দলিল। 1918 সালে লিও টলস্টয়ের গল্প অবলম্বনে দুজন পরিচালক ইয়াকভ প্রোটাজানোভ এবং আলেকজান্ডার ভলকভ নির্মাণ করলেন বিখ্যাত নির্বাক ছবি ফাদার সের্গিয়াস। বিপ্লবোত্তর রাশিয়ায় এই ছবিটি হয়ে থাকলো চলচ্চিত্র শিল্পের এক উল্লেখযোগ্য নিদর্শন। 1919 সালে লেনিনের নির্দেশে নির্মিত হল প্রথম সোভিয়েত চলচ্চিত্র শিক্ষা কেন্দ্র অল ইউনিয়ন স্টেট ইনস্টিটিউট অফ সিনেমাটোগ্রাফি, বা এক কথায় VGIK। সোভিয়েত চলচ্চিত্রের জাতীয়করণ দেশের সাংস্কৃতিক বিপ্লবের পথকে প্রশস্ত করল। 1920 সালে ফানি কাপলানের গুলিতে ভীষণভাবে আহত হলেন লেনিন। লেনিন বুঝতে পেরেছিলেন চলচ্চিত্র শিল্প মাধ্যম এতই শক্তিশালী যে অচিরেই সাম্রাজ্যবাদী শক্তি সেই মাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে। তাই অসুস্থ অবস্থাতেই তিনি কমরেড বুরভকে চিঠি লিখে চলচ্চিত্রের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব সম্পর্কে 8 দফা কর্মপদ্ধতির নির্দেশ দিয়েছিলেন। 1922 সালে লেনিন দেশের শিক্ষামন্ত্রী লুনাচারস্কির সঙ্গে বসে ঠিক করলেন নতুন শিল্পনীতি, আর সিনেমা হয়ে উঠল সেই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। ওডেসা ফিল্ম স্টুডিওকে জাতীয়করণ করা হলো, আর বিশ্ব চলচ্চিত্র পেয়ে গেল অবিস্মরণীয় সব চলচ্চিত্র প্রতিভা লেভ কুলেশভ, VI পুদভকিন, দেভচেঙ্কো, জিগা ভেরতভ এবং অবশ্যই স্যার সের্গেই আইজেনস্টাইন। সোভিয়েত চলচ্চিত্র হয়ে উঠল সিনেমার নান্দনিকতার এক উৎকৃষ্ট উদাহরণ, যা পথ দেখালো পৃথিবীর অন্য দেশগুলোকে। অবশেষে এলো শেষের সেই দিন, 1924 সালের 21শে জানুয়ারি। চিরনিদ্রায় চলে গেলেন কমরেড লেনিন। রাশিয়ার রাজপথ সেদিন ভেসে গেছিল মানুষের চোখের জলে।
কিন্তু মৃত্যুর 100 বছর পরেও যেন লেনিন নিজের লেখা কবিতার মতোই আজও বলে চলেছেন, এসো নির্মূল করি স্বৈরাচারের ক্ষমতাকে। মুক্তির জন্য মৃত্যু হলো সম্মান, শৃঙ্খলিত জীবনধারণ লজ্জা। এসো ভেঙে ফেলি দাসত্ব, গোলামির লজ্জা ভেঙে ফেলি। হে মুক্তি, তুমি আমাদের দাও পৃথিবী আর স্বাধীনতা।